আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমরা সামষ্টিকের প্রথম সপ্তাহে সামষ্টিকের প্রথম অধ্যায় নিয়ে কাজ করেছিলাম এবং বই ধরে ধরে আমরা প্রত্যেকটা টপিক শেষ করেছিলাম। ইনশাল্লাহ আজকে আমরা সামষ্টিকের দ্বিতীয় অধ্যায় নিয়ে কাজ করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জাতীয় আয়ের হিসাব। জাতীয় আয়ের সংজ্ঞাটা আমরা একবার দেখি, সহজভাবে দেখি। একটি দেশে সকল বিষয় নিয়ে যে কাজ করবে সেটা হচ্ছে জাতীয় আয়। আচ্ছা, জাতীয় আয় কাকে বলে আমরা একটা বইয়ের ভাষায় দেখি। একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, একটি দেশের সকল জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন ব্যবহার করে যেই পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার বাজার মূল্য সামষ্টিক জাতীয় আয়, তাকে সামষ্টিক জাতীয় আয় বলে। সামষ্টিক জাতীয় আয় একদম সহজ সুন্দর ভাষা আমরা মনে রাখার জন্য বলি। একটি দেশে সকল বিষয় নিয়ে যে কাজ করবে সেটা হচ্ছে সামষ্টিক জাতীয় আয়। আর যদি বেস্টিক হতো আমরা তাহলে বলতাম ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা একবার মনে রাখবো। একটি নির্দিষ্ট সময়, একটি বছরের জনগণের প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন। আমরা তো জানি বাজারের মধ্যে কি থাকে, চারটা জিনিস থাকে। শ্রম থাকে, মূলধন থাকে, তারপরে হচ্ছে ভূমি থাকে, তারপরে হচ্ছে সংগঠন থাকে। ঠিক আছে, যেমন প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন এগুলো সবগুলো ব্যবহার করে যে দ্রব্য সামগ্রী চূড়ান্তভাবে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে যার মাধ্যমে যে মূল্যটা আমরা পাই সেটা হলো সামষ্টিক জাতীয় আয়। ঠিক আছে, সামষ্টিক জাতীয় আয় কাকে বলে এটা জানার জন্য আমাদের আরও আমরা দুইজনের মত দেখি। একটা হচ্ছে মার্শালের নাম আমরা ইন্টারের দ্বিতীয় পত্রের মধ্যে আমরা অবশ্যই অর্থনীতি প্রথম পত্রের মধ্যে মার্শালের কথা আমরা অনেকবার পড়েছি। উনি বলছেন, কোনো দেশে জমি, শ্রম, মূলধন প্রভৃতি উপকরণের সাহায্যে এক বছরের মধ্যে যে পরিমাণ দ্রব্য সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে কি বলা হয়? জাতীয় আয় বলে। আমরা আরেকজন স্যামুয়েলসন, আমরা পল স্যামুয়েলসন সম্পর্কে সবাই কম বেশি জানি। আমাদের বর্তমান যে আমাদের অর্থনীতিবিদ তিনি হলেন পল স্যামুয়েলসন। ওকে, জাতীয় আয় হলো একটি দেশের মোট উৎপাদিত দ্রব্য ও সেবাকর্মের সর্বমোট প্রবাহের আর্থিক পরিমাণ। ঠিক আছে, জাতীয় আয়। আচ্ছা, আমরা বলতে পারি জাতীয় আয় হইতে হলে এর তিনটা বৈশিষ্ট্য আছে। জাতীয় আয় হইতে হলে কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। একটা হলো জাতীয় আয় কোনো একটি নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে। মনে করো নির্দিষ্ট সময়টা কত দিতে পারেন ভাইয়া, নির্দিষ্ট সময়টা আমরা আসলে কত দিব, তাহলে আমরা বলতে পারি 23-24। ঠিক আছে, যাতে 25 চলতেছে, 23-24 একটি নির্দিষ্ট সময়, জুন থেকে জুলাই। আমরা ব্যাংকিং যারা করি, ব্যাংকিংয়ে আমরা একটা জিনিস দেখি, ওদের একটা ক্লোজিং একটা ডে আছে, ক্লোজিং ডে। সেটা হলো তারা প্রতি এক বছর পর একটা ক্লোজিং ডে করে, তো সেটা জুন থেকে হয়, জুনে তাদের ক্লোজিং ডে বলা হয়। ঠিক আছে, জাতীয় আয় কোনো একটি নির্দিষ্ট সময় গণনা করতে হয়। উৎপাদিত পণ্য ও সেবা অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের ফল হতে হবে। উৎপাদিত পণ্য ও সেবা অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের ফল হতে হবে। পণ্য ও সেবার আর্থিক মূল্য বা বাজার দাম থাকতে হবে। এটা বুঝেও একটা, মানে এই তিনটা বৈশিষ্ট্য অবশ্যই তোমার লাগবে। বাংলাদেশের ভিতরে যারা আছে এবং জনগণ হতে বা বাইরে থেকে টাকা পায়। আচ্ছা, এখানে জিএনপি এটা আসলে ভুলে পড়ে ফেলছি, দেখো। তাহলে আমরা বুঝতে পারছি কি এটা তিনটা শর্ত আছে, তিনটা শর্ত অবশ্যই মাস্ট বি লাগবেই, নাহলে তোমাকে নাম্বার দিবে না। ঠিক আছে, সরকারিভাবে জুন জুলাইতে হয়ে থাকে, এটা ভাই লিখে রাখছে, কিন্তু এটা ব্যাংকিং সিস্টেমও সেম, জুন জুলাইতে তারা ক্লোজিং ডে করে। জাতীয় আয়ের বিভিন্ন ধারণা। মোট জাতীয় আয় জাতীয় উৎপাদন কাকে বলে? মোট জাতীয় গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি। ঠিক আছে, জিএনপি হতে হলে কোনো একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক আর্থিক বছর বা মানে এক বছরে যে নির্দিষ্ট সময় যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে কি বলা হয়? জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, মানে বাংলাদেশে মনে করো একটা জনগণ, বাংলাদেশের টাকাও আছে, বাইরের টাকাও কি করে বাংলাদেশে আনা হয়। যেই টাকাটা আনা হয়, মানে করো বাইরে আছে, ভিতরের টাকাও আছে, বাইরের টাকাও আছে, এমন সকল কিছু মিলে বাংলাদেশের জিএনপি। মানে করো বাংলাদেশের জনগণ বাইরের রাষ্ট্রে, সৌদি আরব, কাতার, অন্যান্য রাষ্ট্র থেকে যে টাকা ইনকাম করে সেটা আবার বাংলাদেশের কি হয়,
বাংলাদেশের সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বাংলাদেশের বাইরে সকল টাকা যেখানে গণনা করা হয় সেটা হলো আমাদের জিএনপি। এটা মনে রাখো, ঠিক আছে না? বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের ভিতরে যতগুলো ইনকাম সোর্স আছে সবগুলো নিয়ে যে কাজ করে সেটা হলো জিএনপি। জিএনপির এখানে কিছু লক্ষ্য রাখতে হবে। জিএনপি একটি নির্দিষ্ট সময় গণনা করতে হবে, অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে। জিএনপি একটি নির্দিষ্ট সময় কী করতে হবে, গণনা করতে। শুধুমাত্র চলতি বছরে উৎপাদিত পণ্য ও সেবাকর্ম জিএনপির অন্তর্ভুক্ত হবে। তাহলে শুধুমাত্র এক বছরের হইতে হলেও সেটা যেমন কি 2025 সালের কথা বলতে পারো। চূড়ান্ত উৎপাদিত দ্রব্য ও সেবাকর্মের আর্থিক মূল্য জিএনপিতে অন্তর্ভুক্ত। দ্রব্য ও সেবা অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত হতে হবে। বেআইনি কার্যকলাপ থেকে উৎপাদিত পণ্য সেবা জিএনপি ধরা যাবে না। তার মানে বেআইনি জিনিসগুলো কী কী? বেআইনি জিনিস মদ, গাঁজা, তারপর এগুলো হচ্ছে বেআইনি। এসব উৎপাদিত যে টাকাটা এটা কিন্তু আবার জিএনপিতে গ্রোস ন্যাশনাল প্রোডাক্টিভে ধরা হবে না। উৎপাদিত পণ্য সেবার অবশ্যই বাজার মূল্য থাকতে হবে। মূলধনী লাভ লোকসান জিএনপি এর অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে? মানে সরকার একটা জিনিস করছে, লাভ হয়েছে আবার লস হয়েছে, ওইটাকে কী করতে পারবে না, জিএনপিতে আনা যাবে না। জিএন এর বিভিন্ন উপাদান। জিএনপিকে দুইটি দিক থেকে হিসাব করা যায়, একটা হলো আয়ের দিক থেকে, আরেকটা হলো ব্যয়ের দিক থেকে, ঠিক আছে? আয়ের দিক থেকে জিএনপি হলো উৎপাদন কাজে নিয়োজিত বিভিন্ন উপকরণের আয়ের যোগফল। জিএনপি সমান সমান, এটা একটা সূত্র, এটা মনে রাখবা, R+W+R+φ। আর হলো খাজনা, ডাব্লিউ হলো মজুরি, আর হলো সুদের হার, আর ফাই হলো মুনাফা, ঠিক আছে? এটাকে আমরা একটু মনে রাখবো, আমরা সামনে অঙ্কতে ইনশাল্লাহ দেখব। ব্যয়ের দিক থেকে জিএনপিটা হলো তিনভাবে। কয়ভাবে? তিনভাবে, তিন খাত বিশিষ্ট। একবার হলো 2 খাত বিশিষ্ট, একটা হলো 3 খাত বিশিষ্ট এবং 4 খাত বিশিষ্ট। এইগুলা এই যে C+I C+I+Z C+, এই সূত্রটা এই ব্যয়ের দিক থেকে সবচেয়ে বেশি অঙ্ক, সকল অঙ্কর ভিতরে তুমি দেখবা আমরা জাতীয় আয় নিলে বলতেছি 2 খাত বিশিষ্ট, তখন আমরা C+I নিতেছি, ঠিক আছে? তখন আমরা আবার যখন 3 খাত বিশিষ্ট হয়ে যাচ্ছে তখন C+I+G লইতেছি 4 খাত বিশিষ্ট। তুমি পুরো বইতে ভাই এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবা, এই বইতে পুরো সূত্রগুলো এখান থেকে আসবে, ঠিক আছে? তাহলে সি হলো ভোগ ব্যয়, আই হলো বিনিয়োগ ব্যয় এবং জি হলো সরকারি ব্যয় এবং এক্স হলো রপ্তানি, এম হলো আমদানি, এক্স এন হলো এক্স মাইনাস এম, মানে রয়েছে আমদানি করলে আর কি। আচ্ছা, জিএনপি এর বৈশিষ্ট্য, প্রপার্টিস অফ জিএনপি। আমরা একটা জিনিস মনে রাখবা, বাংলা তো পড়বা, বাংলার সাথে তোমরা ইংরেজিটাও কী করবা, অবশ্যই দেখবা। আচ্ছা, জিএনপির কিছু বৈশিষ্ট্য। জিএনপির একটি আর্থিক বিষয়। জিএনপি একটি প্রবাহ ধারণা বলে আমরা চূড়ান্ত উৎপাদিত দ্রব্য সামগ্রী যেটা ওইটার কথা বলতেছি। মূলত ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক লেনদেনের পরিমাণ নির্দেশ করে। জিএনপি এর হিসেবে সকল চূড়ান্ত দ্রব্য সেবাকর্মের আর্থিক মূল্য ধরা হয়। জিএনপিতে অন্তর্ভুক্ত সকল দ্রব্য সেবাকর্মই অর্থনৈতিক কর্মকাণ্ডের ফল। নিট জাতীয় উৎপাদন। মোট নিট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতি ক্ষয়ক্ষতিজনিত খরচ ও অবচয় ব্যয় বাদ দিলে যা হয় তাকে বলা হয় নিট জাতীয় উৎপাদন। নিট ন্যাশনাল প্রোডাক্টিভ, এনএনপি হইছে, মনে করো তুমি একটা ফার্মে কিছু মেশিনারি জিনিস কিনলা, কিন্তু মেশিনারি জিনিস কেনার পর মেশিনারি জিনিস তো এমন না দেয় ওরা নষ্ট হবে না। সেই ক্ষেত্রে নষ্ট হলে যেই ক্ষতি, মানে যেই ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতি যে খরচ করতে যে টাকাটা খরচ হচ্ছে ওইটা কী করতে হবে, বাদ দিতে হবে। সেই বাদ দিয়ে সেখান থেকে যে ইনকামটা হয় সেটা হলো নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? এখানে একটা কথা আছে, ক্ষয়ক্ষতিজনিত ব্যয়কে আবার মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্সও বলা হয়, সিসিএ বলা হয়, ঠিক আছে? আমরা এখানে একটা সূত্র দেখি, এনএনপি সমান সমান জিএনপি মাইনাস সিসিএ। এনএনপি সমান সমান জিএনপি মাইনাস সিসিএ, ব্যবহারজনিত অ্যালাউন্স, ঠিক আছে? এনএনপি হচ্ছে নিট জাতীয় উৎপাদন, সিসিএ হচ্ছে মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স, এমন জিএনপি হলো মোট জাতীয় উৎপাদন। মানে তুমি একটা উৎপাদন করতে চাচ্ছ, সেখানে যে তোমার মেশিনারি
যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির যে টাকাটা সেটা বাদ দিতে হবে। সেটা বাদ দিতে হলে জিএনপি থেকে সেটা যখন আমরা বাদ দিয়ে দিব তখন আমাদের এনএনপি মানে নিট জাতীয় উৎপাদনটা কী হবে, বের হবে। আমরা এখানে একটা অঙ্ক দেখতেছি 2007 সালে বাংলাদেশের সকল জনগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবা বাজার দাম তথা জিএনপি হয়েছে কত, 1 কোটি টাকা। ঠিক আছে, উৎপাদনে নিয়োজিত উৎপাদনের ক্ষয়ক্ষতি বাবদ হলো 5,000 কোটি টাকা। দাঁড়াও, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকা উৎপাদিত নিয়োজিত মূলধনের ক্ষয়ক্ষতি বাবদ হলো কত, 5,000 কোটি টাকা। তাহলে ক্ষয়ক্ষতি হলো আমরা জানি কি সিসিএ, আর জিএনপি তো আমাদের দিয়ে দিয়েছে 1 লক্ষ কোটি টাকা, এখান থেকে 95 লাখ কোটি টাকা। ঠিক আছে, 95,000 কোটি টাকা, 95,000 কোটি টাকা আমাদের এনএনপি বেরোইছে। এনএনপির উপাদান নেট ন্যাশনাল প্রোডাক্ট। উৎপাদন বা ব্যয় পদ্ধতির দিক থেকে এনএনপি এর উপাদানসমূহ: ব্যক্তিগত ভোগ সি, ব্যক্তিগত বিনিয়োগ আই, সরকারি দ্রব্য ও সেবা ক্ষেত্রে ব্যয় জি, সরকারি বিনিয়োগ আইজি এবং দ্রব্য সেবার নিট রপ্তানি এক্সএন। এটা আমরা আগেই এখানে আমরা কি করছি, এগুলো আমরা দেখে আসছি, সেটাই এখানে আবার ব্যাখ্যা করছে। আচ্ছা, তারপর আয় পদ্ধতির দিক থেকে এনএনপির উপাদানসমূহ, উৎপাদনের খরচের দিক থেকে এনএনপি এর উপাদানসমূহ, এটা তোমরা পড়ে নিবা, এটা তো বোঝানোর কিছু নাই, এই জন্য বললাম না। আচ্ছা, মোট দেশজ উৎপাদন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি, আমরা জিএনপি পড়ছি, তার মানে এখন কী লাগবে আমাদের, জিডিপি। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি এবং বিদেশি নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ জিডিপি বলে। এই জিনিসটা একটু বুঝতে হবে, দেশি এবং বিদেশি নাগরিকগণ বলছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের দেশে অনেকে দেখবা চীন থেকে আসছে, অনেকে থেকে আসছে, ওরা যে টাকা ইনকাম করছে সেখানে এই জিনিসটা কি করা হবে, জড়া হবে, সেটা হলো জিডিপি। আচ্ছা, জিএনপি পরিমাপের সময় মোট রপ্তানি আয় যোগ এবং আমদানি ব্যয় বিয়োগ করা হয়। তাহলে জিএনপির সময় কি করতে হয়, মোট রপ্তানি আয় যোগ করতে হয় এবং আমদানি ব্যয় কি করতে হয়, বিয়োগ করতে হয়। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, জিডিপি সমান সমান জিএনপি মাইনাস এক্স প্লাস এম। জিডিপি সমান সমান জিএনপি মাইনাস এক্স মাইনাস এম। একবার যোগ করছে, একবার কি করছে, বিয়োগ করছে। আমদানি ব্যয় যোগ করতে হবে এবং রপ্তানি আয় বিয়োগ করতে হবে, আমরা দেখলাম। আচ্ছা, এখানে সহজ একটা অঙ্ক দিচ্ছে, আমরা একটু দেখি। বাংলাদেশের প্রেক্ষিতে জিডিপি এর একটি উদাহরণ দেওয়া যায়। ধরি বাংলাদেশের 2006 এবং 2007 অর্থ বছরে জিএনপি হচ্ছে 50,000 কোটি টাকা, মোট রপ্তানি আয় হলো 1,000 কোটি টাকা এবং মোট উৎপাদন আমদানি ব্যয় হলো 1,500 কোটি টাকা। কাজেই 2006 এবং 2007 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন হবে জিডিপি সমান সমান জিএনপি মাইনাস এক্স প্লাস এম। তাহলে কত হলো, 50,000 কোটি টাকা। 50,000 কোটি টাকা আমাদের কি করছে, জিএনপি দিয়ে দিছে। আচ্ছা, জিএনপি রাখলাম। তারপরে আমরা জিএনপি মাইনাস, তারপর আমরা কত পাইছি, মোট রপ্তানি আয়। আমরা আগে বলছি রপ্তানি আয় কী করতে হয়, রপ্তানি আয় বিয়োগ করতে হয়। ঠিক আছে, রপ্তানি আয় 1,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা যোগ মোট আমদানি ব্যয়, বলছিলাম কত, মোট আমদানি ব্যয় কী করতে হবে, যোগ করতে হবে। ঠিক, মোট আমদানি ব্যয় 1,500 কোটি টাকা সমান সমান কত হলো, একক দশক শতক হাজার, 50,500 কোটি টাকা। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন বলবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট এনডিপি। ঠিক আছে, আমরা খেয়াল করো, জিএনপির পরে পড়ছি এনএনপি, এখন জিডিপির পরে পড়তেছি এনডিপি, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে দেশের অভ্যন্তরে ভৌগোলিক সীমারেখার উৎপাদিত দ্রব্য ও সামগ্রী সেবার আর্থিক মূল্য থেকে মূলধন সামগ্রিক ক্ষয়ক্ষতি বাবদ ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্যকে কী বলে, নেট দেশজ উৎপাদন বলে, যেটা হলো এনডিপি। মোট দেশজ উৎপাদন থেকে মূলধন সামগ্রিক ক্ষয়ক্ষতি বাবদ ব্যয় বাদ দেওয়ার পর চূড়ান্ত উৎপাদিত দ্রব্য সেবার অবশিষ্ট আর্থিক মূল্যকে নিট দেশজ উৎপাদন বলে। যেমন এনডিপি সমান সমান জিডিপি মাইনাস
সিসিএ। আমরা যখন এনএনপি যখন ছিল, ন্যাশনাল প্রোডাক্ট যখন ছিল, তখন আমরা জিএনপি বিয়োগ করছি সিসিএ থেকে, অ্যালাউন্স, ব্যবহারজনিত অ্যালাউন্স থেকে আমরা কি করছিলাম, জিএনপি বিয়োগ করছিলাম। এখন আমরা এমডিপি করার সময় জিডিপি থেকে আমরা কি করব, সিসিএ এটা কি করব, বিয়োগ করে ফেলবো। ঠিক আছে, এনডিপিকে আমরা নিম্নোক্ত সূত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এনডিপি সমান সমান সি প্লাস আই প্লাস ভোগ বিনিয়োগ জি প্লাস আই জাতীয় আয় মাইনাস সিসিএ। আচ্ছা, উল্লেখ্য বৈশিষ্ট্যসমূহ: নির্দেশজ উৎপাদন এনডিপি ক্ষেত্রে মূলধন সামগ্রিক ক্ষয়ক্ষতি ব্যয় সিসিএ গুরুত্ব সহকারে বিবেচিত হয়। আর এনডিপি এর ক্ষেত্রে আমদানি ও রপ্তানি তথা বৈদেশিক বাণিজ্য বিবেচনা করা হয় না। বাজার দামে জাতীয় আয়, বাজার দামে জাতীয় আয় এটা এতটা বেশি গুরুত্বপূর্ণ না, তোমরা তাও একবার পড়ে নিবা, পরীক্ষাতে অনেক সময় চলে আসে। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস। আর অনেক সময় দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো বা কমন দিয়ে দেয়, 7 কলেজে অবশ্য বাজার দামে জাতীয় আয় এত বেশি গুরুত্বপূর্ণ না, হয়তো বা এখানে গুরুত্বপূর্ণ না, আমরা সামষ্টিকে গুরুত্বপূর্ণ পাই নাই, কিন্তু বেসটিকে কিন্তু হয়তো বা গুরুত্বপূর্ণ দেখা যাবে। ঠিক আছে, তাই একটু পড়ে নিবা, পড়ে নিলে নিজেরই ভালো। আচ্ছা, তাও আমি একবার পড়ে দিচ্ছি। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত একটি বছরে, একটি দেশের উৎপাদিত সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম বাজার দাম দ্বারা গুণফলে সমষ্টিকে কি বলা হয়, বাজার দামের জাতীয় আয় বলে। জাতীয় আয় দামস্তর বোঝানোর জন্য বাজার দামের জাতীয় আয় কত, 2 প্রকার। একটা হচ্ছে চলতি দামে জাতীয় আয়, একটা হলো স্থির দামে জাতীয় আয়। উপকরণের ব্যয় উৎপাদন খরচ ভিত্তিক জাতীয় আয়, এটাও তোমরা পড়ে নেবা, এখানে কিছু সূত্র আছে, এটা পড়ে নেবা। আচ্ছা, আমরা আরেকটা নেব জাতীয় আয়। জাতীয় আয় অবশ্যই মোস্ট একটা বিষয়, যেখানে তুমি অর্থনীতির তুমি 4টা বিষয়, মূল যে 4টা বিষয়, সামষ্টিক, বেস্টিক, পরিসংখ্যান অ্যান্ড ম্যাথমেটিক্সে, বেস্টিকে তুমি জাতীয় আয় সম্পর্কে পাবাই। বেস্টিকে তুমি জাতীয় আয় সম্পর্কে, শুধু বেস্টিক না, সামষ্টিক নিজেও জাতীয় আয় নিয়ে সারাদিন কাজ করে। ঠিক আছে, মানে জাতীয় আয় সাধারণত আমরা জানি মোট জাতীয় আয় উৎপাদনের জিএনপি আর্থিক মূল্য হচ্ছে জাতীয় আয়, কিন্তু বাস্তবে জাতীয় আয় ধারণাটি জিএনপির একটি অংশই হলো কি জাতীয় আয়। জিএনপির একটি অংশ কি ন্যাশনাল ইনকামে হলো জাতীয় আয়। ঠিক আছে নি? আচ্ছা, এখানে আমরা পাচ্ছি ব্যক্তিগত আয়ের জিনিসটা আসলে কীভাবে, পরিবারে ব্যক্তিগত আয়, তোমার নিজের, মানে যে ছেলে হোক মেয়ে হোক, তোমাদের একটা কি আছে, ব্যক্তিগত আয় আছে। ঠিক আছে নি? তুমি ব্যক্তিগতভাবে টিউশনি করতেছো, সেটাও কিন্তু তোমার আয়, নট ব্যয়। ঠিক আছে, এটা আয়। এরকম করে তুমি চাকরি করলে তোমার আয়। ঠিক আছে, এটা পারিবারিক আয় আছে, এটার সূত্রও আছে। পিআই সমান সমান এনআই মানে জাতীয় আয় মাইনাস টিসি প্লাস ইউসি প্লাস এসআই প্লাস টিপি প্লাস আইএন প্লাস ডি, এটা আমরা আগে বলে দিই। এফআই হলো ব্যক্তিগত আয়, তারপরে হলো এনআই হলো জাতীয় আয়। জাতীয় আয় কী করতে হবে, বিয়োগ করতে হবে কিসে থেকে, কর থেকে, কর্পোরেশন অবান্তক মুনাফা থেকে, সামাজিক নিরাপত্তা বীমার ছাদা থেকে, হস্তান্তর পাওনা থেকে, সরকার প্রদত্ত নিট সুদ থেকে, আরেকটা হলো ডিভিডেন্ড থেকে। ঠিক আছে, তারপরে ব্যয়যুক্ত আয় কীভাবে হয়, মানুষ তার আয়ের সমুদয় অর্থ খরচ করতে পারে না, আয়ের একটা অংশ তাকে কর বাবদ, কর ছাড়া আনুষঙ্গিক খরচ বাবদ প্রদান করতে হয়। ব্যক্তিগত আয় থেকে কর ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে। ব্যক্তিগত তার আয়ের যে অংশটি ব্যয়ের জন্য রাখে তা ব্যয়যোগ্য আয় বলে। ব্যয়যোগ্য আয়কে নিম্নোক্ত সাহায্য প্রকাশ করা যায়। ডিআই হলো ডিসপোজেবল ইনকাম সমান সমান পিআই হলো আমাদের জানে পার্সোনাল ইনকাম কী করতে হবে, বিয়োগ করতে হবে, সেটা হলো কর থেকে বিয়োগ কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর আমরা দেখি বাস্তব অ্যাকচুয়াল জিএনপি কাকে বলে। একটি নির্দিষ্ট সময় সকল দেশের উপকরণ উৎপাদন কার্যে নিয়োজিত থেকে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা কর্ম উৎপাদিত হয় তাকে আর্থিক মূল্য বা সামষ্টিক জাতীয় আয় বা অ্যাকচুয়াল জিএনপি বলে। সম্ভাব্য জিএনপি তোমরা একটু পড়ে নিবা, তাও আমি একটু বলে দিচ্ছি।
কোনো নির্দিষ্ট সময় উৎপাদনের উপকরণের যথার্থ দক্ষতার সাথে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে বলে প্রত্যাশিত করা হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় সম্ভাব্য বা অর্জনযোগ্য জিএনপি বলে। মনে করো তুমি একটা যে কোনো একটা কী করলা, যে অসম্ভাব্য জিএনপি, তুমি মনে করো তোমার আমি 100 কোটি টাকা দিছি, ভাই 100 কোটি টাকা দিছি, তুমি 100 টাকা দিয়ে 100 কোটি টাকা তুমি কী করলা, মানে তুমি খরচ করতে চাইলে না, তুমি ফালা রাখলা। এটা থেকে কি কোনো জাতীয় আয় আসবে? জাতীয় আয় তো দূরের কথা, ইনকামে তো আসবে না। ঠিক আছে, আচ্ছা এখানে একটা উদাহরণ আছে, আমরা একটু দেখে দাও। 2006 এবং 2007 অর্থ বছরে উৎপাদিত কাজে নিয়োজিত সকল উপকরণে যদি সর্বোচ্চ সক্ষতার সাথে ব্যবহৃত হয় তাহলে বাংলাদেশে উৎপাদিত দ্রব্য সেবার আর্থিক মূল্য হতো 100 কোটি টাকা, 1 লাখ কোটি ডলার। ঠিক আছে নি? এবং 1 লাখ কোটি ডলারই হবে 2006 এবং 2007 সম্ভাব্য অর্জনযোগ্য জিএনপি। সম্ভাব্য জিএনপি সবসময় বাস্তব জিএনপি সমান হবে এমন নিশ্চয়তা নেই। মনে করো তুমি নিজেই চিন্তা করতেছো আমি কি করবো, মনে মনে ভাবতেছো যে 100 কোটি টাকা কি করবো, ইনভেস্ট করবো, কিন্তু তুমি ইনভেস্ট করলা না। ঠিক আছে, ইনভেস্ট করলা না, বা তুমি চিন্তা করতেছো 100 কোটি টাকা করতেছি, 100 কোটি টাকা যদি না আসে, তোমার ভয় ডুবে গেছে, আমি যদি না আসে তাহলে কি করবা? তখন তুমি আর কি করবা না, সেই 100 কোটি টাকার ইনভেস্ট ভয়ও করবা না, সম্ভাব্য করছো কিন্তু তুমি আর ভয়ও করবা না। লুকায়িত জিএনপি হস্তান্তর পাওনা হস্তান্তর ব্যয়, এই জিনিসটা একটু দেখো। সরকারি ঋণের জন্য প্রদত্ত সুদ, বৈদেশিক উপহার অনুদান, অভ্যন্তরীণ হস্তান্তর, ব্যবসা ক্ষেত্রে হস্তান্তর পাওনা, সরকারি হস্তান্তর ব্যয়, এগুলো তোমরা একবার পড়ে নিবা, এগুলো এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, মোট জাতীয় উৎপাদন বনাম নির্জাতীয় উৎপাদন, এইটা তোমরা অবশ্যই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বা, এটা একটু গুরুত্বপূর্ণ আছে। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট ভার্সেস নেট ন্যাশনাল প্রোডাক্টস, ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ আছে। এখানে আরেকটা হলো মোট জাতীয় উৎপাদন বনাম মোট দেশজ উৎপাদন, জিএনপি বনাম জিডিপি, এইটা তো আরও বেশি বেস্ট, শুধু বেস্ট না, এটা তো তুমি যদি বি 10টাও দাও তাও ইম্পর্টেন্টটা শেষ হবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখানে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, আমরা যেটা দেখতে পাই আর কি, অনেক প্রশ্ন অ্যানালাইসিসে দেখতে পাই। বাজার দাম ভিত্তিক জাতীয় আয় বনাম জাতীয় উপকরণ, এটা দরকার নাই। তারপর আর্থিক জিএনপি বনাম প্রকৃত জিএনপিটা একটু পড়ে নিবা। প্রকৃত জিএনপি, আর্থিক জিএনপি বাই বর্তমান বছরের দাম সূচক গুণ 100। ঠিক আছে, এটা হচ্ছে এক সূত্র দিয়ে অঙ্ক করতে পারবা। ব্যক্তিগত বনাম দরকার নাই। আর্থিক জিএনপি এবং জিএনপি যে ইয়াটা, ওটাও তোমরা কি করতে পারবা, এখান থেকে পড়তে পারবা, এই সাইডে আছে। তারপরে যে জিডিপি অবমূল্যায়ন বা ডিফ্লেটর বলা হয়। ডিফ্লেটর আর্থিক জিডিপি থেকে প্রকৃতি জিডিপি থেকে আর্থিক জিডিপি কী করতে হয়, ভাগ করলেই আমরা কী পারি, ডিফ্লেটরটা পেয়ে যাই। আমরা এখানে একটু উদাহরণ দেখি, সেটা হলো 2007 সালে বাংলাদেশের আর্থিক জিএনপি ছিল 5,000 কোটি ডলার, প্রকৃত জিএনপি ছিল কত, 4,000 কোটি ডলার। তখন আমরা জিএনপি ডিফ্লেটর বের করতে যাই, দেখলাম দেন আমাদের আর্থিক যে জিএনপি, এখানে আমরা কি জিএনপি ডিফ্লেটর অবমূল্যায়ন কত পেয়েছি, 1.25। ঠিক আছে নি? আচ্ছা, আমরা এখানে একটু অবমূল্যায়ক এটা একটু দেখে জিডিপি ডিফ্লেটর কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট সময় অর্থ বছরের আর্থিক জিডিপি ও প্রকৃত জিডিপির অনুপাতকে জিডিপি অবমূল্যায়ক বলে। অন্যভাবে বলা যায় যে কোনো নির্দিষ্ট বছরের আর্থিক জিডিপিকে প্রকৃত জিডিপি দ্বারা ভাগ করা যায়, তাকেই বলা হয় জিডিপি ডিফ্লেটর বলা হয়। যেটা একটু আগে ভাইয়া যেটা বলে ফেলছি আর কি। আচ্ছা, ওরা এইভাবেই লিখছে। এ থেকে বোঝা যায় 2007 সালে পণ্য ও সেবার গড় দামস্তর ছিল 25% বেড়েছে, অর্থাৎ মুদ্রাস্ফীতির হার 25%। জিএনপি ডিফ্লেটরের সাহায্যে যেহেতু দেশের মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন জানা যায়, তাই নীতি নির্ধারকের পক্ষ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা সহজতর। আমরা তাহলে ডিফ্লেটর দ্বারা কি বুঝতে পারবো, মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন। জাতীয় আয় গণনার পদ্ধতিসমূহ, জাতীয় আয় গণনার পদ্ধতিসমূহ একটু দেখে দেবা। উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি,
উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, ঠিক আছে না? আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, ইনকাম মেথডস। আচ্ছা, ইনকাম মেথড, আয় পদ্ধতির সূত্র আছে, আর প্লাস আমরা একটু তোমার বলছিলাম মনে রাখার জন্য একটা সূত্র আমাদের আছে আয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি ব্যয় পদ্ধতির ক্ষেত্রে এগুলাই ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি, এটা 3 খাত বিশিষ্ট ব্যয় পদ্ধতি, ঠিক আছে। উৎপাদন পদ্ধতি এত বেশি ইম্পর্টেন্ট না। বাংলাদেশের জাতীয় আয় গণনার পদ্ধতি দরকার নাই। বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ, ঠিক আছে নি? জাতীয় আয় পরিমাপের সমস্যা, জাতীয় আয় গণনার যে 3টি পদ্ধতির কথা বলা হয়েছে সেগুলো যে কোনটি অবলম্বন করে জাতীয় আয় পরিমাণ করতে গেলে কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয়। জাতীয় আয় গণনার সমস্যা সৃষ্টি নিম্নত জাতীয় আয় গণনার সমস্যাসমূহ: দ্বৈত গণনা সমস্যা, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অভাব, অবিকৃত দ্রব্যসামগ্রীর মূল্য নির্ধারণ, ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণ এবং আর্থিক মূল্য নির্ধারণের অসুবিধা, মূল্যস্তরের উঠানামা, আন্তর্জাতিক বাণিজ্য, পরোক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা, ঠিক আছে। এগুলা অবশ্যই পড়ে যাওয়া, এগুলো অবশ্যই লাগবে। বইটা ভালো করে পড়বা, এটা হচ্ছে কথা। বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যা লাগবে না। জাতীয় আয়ের চক্রাতে প্রবাহটা একটু পড়ে যাবা। অনেক সময় বাংলা প্রশ্ন আসে। জাতীয় আয় একটি প্রবাহ ধারণা। অর্থনীতির একটি ক্ষেত্রে থেকে অন্য ক্ষেত্রে জাতীয় আয় প্রবাহমান থাকে। অর্থনীতির প্রধান দুটি খাত হচ্ছে পরিবার এবং ফার্ম। তাহলে আমরা অর্থনীতির জাতীয় আয়ের চক্রাকার যে সিস্টেমটা, সেটা প্রথমত আমরা কোথায় পাই? পরিবার এবং ফার্ম থেকে পাই। পরিবার এবং ফার্ম থেকে পাই। দেখতেছো কিনা জানি না, দেখো তোমরা, পরিবার এবং ফার্ম থেকে পাই। দেখো, পরিমাপে তুমি যদি ইনকাম করো, ইনকামের পর তুমি ইনকাম করার পর এটা কি করবা? তুমি খরচ করবা, অবশ্যই বাজারে খরচ করবা। সেখান থেকে যে লোক কিনে আনবে সে আবার কি করবে? কিনে আনবে সরকারের থেকে, তারপরে সে বাইরের রাষ্ট্র থেকে আনবে, আবার বাইরের থেকে সরকারে এগুলো খরচ করবে। এইভাবে আস্তে 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 চক্রকারে বৃদ্ধি হারে তোমার কাছে আবার কি করবে? টাকাটা আসবে। মানে মনে করো তুমি 50 টাকাটা চাষছো, 50 টাকাটা ঘুরে আসে তোমার কাছে আসবে, ঠিক আছে না? এটা চক্রাকারে বৃদ্ধি। প্রকৃত প্রবাহকে 2 ভাগে ভাগ করা যায়: দ্রব্য সেবা প্রবাহ এবং উপকরণ প্রবাহ। আর্থিক প্রবাহকে 2 ভাগে ভাগ করা যায়: আর্থিক প্রবাহ, প্রায় প্রবাহ এবং ব্যয়, আর্থিক আয় প্রবাহ এবং ব্যয় প্রবাহ। আচ্ছা, জাতীয় আয়ের চক্রাকারের প্রবাহ 3টি সেক্টরে বিভক্ত। কয়টি সেক্টরে বিভক্ত? 3টি সেক্টর। জাতীয় আয় দ্বিমুখ চক্রাকার প্রবাহ, 3 খাত বিশিষ্ট মিশ্র অর্থনীতি। জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ এবং 4 খাত বিশিষ্ট মুক্ত অর্থনীতি, আমদানি ও রপ্তানি। জাতীয় আয়ের চক্রাকারের প্রবাহ। আমরা এখন চক্রাকারের একটু প্রবাহগুলা এক নজর দেখব। জাতীয় আয়ের দ্বিমুখ চক্রাকারের প্রবাহ দেখো এখানে: খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। এটা কি করলো? এখানে আসলো পরিবার ও জনগণের কাছে আসলো। এটা এইভাবে আসলো, কি করলো? উৎপাদন ও প্রতিষ্ঠানের সমূহ, ফার্ম, এগুলো এটা আসছে ঘুরতেছে। আচ্ছা, এখানে দেখি আমরা এখানে প্রথমে আর্থিক প্রবাহ এবং প্রকৃত প্রবাহ, দ্রব্য সেবা সামগ্রী প্রবাহ, তারপরে দ্রব্য সেবার জন্য ব্যয় প্রবাহ। আচ্ছা, মোট কথা এই যে খরচটা, মানে উৎপাদন, ফার্ম প্রতিষ্ঠান কি করলো? উৎপাদন করলো, সেটা তো বিক্রি করলো কার কাছে? দোকানদারের কাছে। দোকান থেকে কে নিছে? পরিবার নিছে। পরিবারে আবার এই যে পরিবার খাবার দাবার খাইছে, টাকাটা খরচ করছে না? করার পর সে আবার কি করতেছে? পরিবারের যে ইনকাম হচ্ছে সে আবার ইনভেস্টমেন্ট করতেছে। সেই ইনভেস্টটা আবার কোথায় আসতেছে? এই উৎপাদন প্রতিষ্ঠান, ফার্মে আসতেছে, ঠিক আছে। আমরা এটা এখানে ভালো করে একটু পড়ব। বদ্ধ অর্থনীতি, পুরো অর্থনীতি সরকারি ব্যয় ও কর নেই। পরিবারে বলতে শুধুমাত্র ভোক্তাদের বোঝানো হয় এবং আয়ের সম্পূর্ণ অংশ ভোগের জন্য কি করতে হয়? ব্যয়িত হয়। এটা হলো সঞ্চয় বিনিয়োগ 2 খাত বিশিষ্ট, 4 খাত বিশিষ্ট। এটা একটি ইম্পর্টেন্ট, এটা একটু পড়বা, এটা ব্যাখ্যা আছে, তোমরা এখানে ভালো করে পড়ে নিবা। তারপর হচ্ছে দ্বৈত গণনার সমস্যা। এখানে বেশি পড়া নাই। দ্বৈত গণনার সমস্যার সমাধান, দ্বৈত গণনা, এটা একটু পড়ে দে, তাও তোমাদের জন্য একটু ভালো হবে। দ্বৈত শব্দের অর্থ কি? 2 বার, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। কাজের দ্বৈত গণনার সমস্যা মানে 2 বার গণনা সমস্যা, ঠিক আছে। জাতীয় আয় গণনার সময় একই দ্রব্য 2 বার কিংবা তার চেয়ে বেশি সংখ্যক গণনার অন্তর্ভুক্ত করা হলে সেই হিসাবগত জাতীয় আয় পাওয়া যাবে তা প্রকৃত জাতীয় আয়ের চেয়ে অনেক বেশি, ঠিক আছে। দ্বৈত সমস্যার সমাধান: জাতীয় আয় গণনার
সমস্যাসমূহের মধ্যে দ্বৈত গণনার সমস্যা অন্যতম। তাই সঠিকভাবে জাতীয় আয় গণনার জন্য দ্বৈত গণনার সমস্যার সমাধান করা প্রয়োজন। দ্বৈত গণনার সমস্যা সাধারণত দুইটি পদ্ধতিতে: চূড়ান্ত পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি। ঠিক আছে, এখানে অঙ্ক দিয়ে দিছে। আচ্ছা, এটা তোমরা একটু দেখে নেবা, এটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি। জিএনপিও অর্থনৈতিক কল্যাণ, জিএনপিও বৃদ্ধি মানব কল্যাণের ভালো সূচক। এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো আসলে ধরে ধরে পড়ানো কিছুই নেই। আচ্ছা, জিএনপি ব্যবধান, এই জিনিসটা একটু দরকার আছে। জিএনপি ব্যবধান অবশ্যই, জিএনপি গ্যাপ, এটা তোমরা অবশ্যই পড়বা। এটা তোমরা এখান থেকে পড়বা, নাহলে আলাদা যেই সাজেশন বইগুলো আছে ওইখান থেকেও পড়তে পারো। কোনো দেশে একটি নির্দিষ্ট সময় উৎপাদনের সকল উপকরণ উৎপাদন নিয়োজিত থাকে, যে পরিমাণ চূড়ান্ত পণ্য ও সেবা কর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বাস্তব জিএনপি বলে। উৎপাদনের উপকরণের যথাযথ দক্ষতার সাথে উৎপাদন কার্যে নিয়োজিত করে যে পরিমাণ উৎপাদন লাভ করা যায় বলে প্রত্যাশিত করা হয় তাকে প্রত্যাশিত ও অর্জনযোগ্য জিএনপি বা পটেনশিয়াল জিএনপি বলে। ঠিক আছে, জিএনপি গ্যাপ কাকে বলে এটা একটু দেখাই দিছে, আর তোমরা একটু পড়ে নিবা। এখানে মুদ্রাস্ফীতি, জিএনপির কারণে অনেক সময় মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। আচ্ছা, এটা হলো আমরা ও এক্স অক্ষ, ওয়াই অক্ষ, পটেনশিয়াল ও অ্যাকচুয়াল জিএনপি দ্বারা হয়েছে। এটা হলো সময়, এটা হচ্ছে অ্যাকচুয়াল জিএনপি। দেখো, ওয়াই এতে আমরা একটা জিনিস কি দেখছি, একটা রেখা এভাবে দেখতেছি, আর ওয়াই পিতে কি দেখতেছি, সোজা দেখতেছি। এটা হলো উচ্চ হারে মুদ্রাস্ফীতি ও মন্দা বেকারত্ব কি করতেছে, বাড়তেছে, কমতেছে। কিন্তু যখন এই লাইন বরাবর যাচ্ছে, এখানে আসে মিলতেছে, এখানে আসে আবার কি করছে, এখানেও তো সেট করছে অলরেডি, এখানেও সেট করছে, এখানেও মিলছে। এগুলোতে কি হলো, মানে মুদ্রাস্ফীতি আর বেকারত্ব তখন কি থাকে, সোজা লাইনে থাকে, স্ট্রেট লাইনে থাকে। কিন্তু যখন দেখতেছে এভাবে ঢেউর মতো উঠছে মানে তখন কি হইলো, উচ্চ হারে মুদ্রাস্ফীতিটা বেড়ে গেছে, আবার নিচের দিকে যাচ্ছে যখন, তখন অর্থনীতিতে মন্দা লেগেছে। বেকারত্বটা কি হচ্ছে, বেকারত্ব যখন এই লাইনগুলোর মাঝখানে আসতেছে তখন বেকারত্বটা ঠিক ছিল, মুদ্রাস্ফীতির সময় বেকারত্ব কম ছিল, তখন একটা সমান পর্যায়ে ছিল, মন্দাও ছিল। কিন্তু যখন উপরের দিকে যাচ্ছিল তখন আমরা দেখতেছি উচ্চ হারে মুদ্রাস্ফীতি পেয়েছে, এবং নিচের দিকে যখন যাচ্ছে তখন আমরা দেখতেছি বেকারত্ব বেড়ে গেছে। আমরা এরকম আরেকটা চিত্র দেখবো ইনশাল্লাহ এই অধ্যায়, হয়তোবা আর নাহলে সামনে দেখব। এখানে ভারসাম্য জাতীয় আয় বলতে কি বোঝো? আচ্ছা, ভারসাম্য জাতীয় আয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ না শুধু, অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, যে স্তরে জাতীয় আয়ের উঠানামা কোনো প্রবণতা থাকে না তাকে বলা হয় ভারসাম্য জাতীয় আয় স্তর বলা হয়। তাহলে ভারসাম্য জাতীয় আয় আমরা যেখানে কি নাই, উঠানামা নাই। আমরা এখানে দেখতেছি এই চিত্রতে, আমরা যখন দেখছিলাম তখন দেখলাম যে উঠানামা আছে, কিন্তু এই চিত্রতে কি নাই, উঠানামা নাই। আচ্ছা, এখানে বলছে দেন কোন জায়গায় আমাদের ভারসাম্য রক্ষা হয়েছে। দেখো, এটা হলো সামষ্টিক রেখা এএস, আমরা এটা বাদ দিয়ে দিলাম, এটা কাজ করলাম না। ভোগ ব্যয়, আমরা যখন দেখলাম এতটুকু ভোগ ব্যয় করছি তখন আমাদের এটা হলো, আর তখন আমরা দেখলাম দেন যোগান রেখা, যোগানে এতটুকু ভোগ ব্যয় করছি, করার পর আমাদের একটা স্ট্রেট লাইন দিছি, সামষ্টিক জাতীয় আয় দিছি। এখানে দিলে আমাদের দেখা যাচ্ছে দেন একদিকে আয় কম, আয় বেশি হচ্ছে, ভোগ কি হচ্ছে, কম হচ্ছিল। কিন্তু আমরা যখন এখানে আসলাম দেখলাম যতটুকু আয় এখানে করছি, যেতটুকু আয় এখানেও খাইছি, চাহিদা এবং সামষ্টিকও আমরা এতটুকু পেয়েছি। এই জন্য এখানে ভারসাম্য ইকুইলিব্রিয়াম হয়েছে। ঠিক আছে, একটা হলো সামগ্রিক আয়, এটা হলো সামগ্রিক যোগান, আর এটা হলো সামগ্রিক চাহিদা। ঠিক আছে, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান, যখন আয় যায় যতটুকু করছি আমরা, আয় যতটুকু করছি এবং সামগ্রিক যোগানও আমরা ততটুকু করছি, করার কারণে আমাদের ভারসাম্য কী পাইছে, ভারসাম্য, এটা হলো ভারসাম্য বিন্দু। এখানে আসি আমরা বুঝতে পারতেছি যখন আয় আর এবং সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা, আমরা এখানে কি পাইছি, একটা মূল বিন্দু বা কেন্দ্রবিন্দু পেয়েছি। এখানে আসার পর আমাদের দুইটা ইকুইলিব্রিয়াম হয়েছে, দুইটা ভারসাম্য খেয়েছে। ঠিক আছে, আচ্ছা, জাতীয় আয়ের নির্ধারিত পদ্ধতির দরকার নাই, সামগ্রিক চাহিদা নামক দরকার নাই, কেনস এর অন্তর্ভুক্ত পদ্ধতি, এটা একটু দেখতে পারো, বাট এটা এত বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, 4 খাত বিশিষ্ট।
আমরা একটু সমস্যার সমাধান করি, তাহলে মাথা অনেক কিছু কি আসবে, মানে ভিতরে ঢুকবে নাকি। ঠিক আছে, গাণিতিক উদাহরণ। ভারসাম্য জাতীয় আয়ের উপর সরকারি ব্যয় ও পরিবর্তনের ফলাফল গাণিতিক ব্যাখ্যা করা যায়। যেমন ধরি y সমান সমান c প্লাস আই প্লাস জি। আচ্ছা, সির মান কত দিছে 50। সির মান আমরা সবসময় সির মান এখানে আমরা একটা ইয়া করি, সেটা হলো সি সমান সমান এ প্লাস বি ওয়াই, এ প্লাস কি বি ওয়াই। তাহলে এর মান দেওয়া হয়েছে কত 50 প্লাস বির মান হয়েছে 0.5 আর ওয়াই মানি জাতীয় ওয়াই। ঠিক আছে, ওয়াই। তারপরে আইর মান দিছে কত 50, এর মান কত 50 এবং জির মান দিছে কত 50। তখন আমরা বলি ভারসাম্য শর্ত অনুসারে, ভারসাম্য যদি শর্ত, যে আমাদের এখানে কি কি দিয়ে দিছে, আইও দিয়ে দিছে, জিও দিয়ে দিছে, তা সি দিয়ে দিছে। ঠিক আছে, সি এ তো থাকবেই। যদি 2 খাত বিশিষ্ট হইলো তাহলে আমরা 2টা নিতাম, সি প্লাস আই নিতাম, কিন্তু এখানে 3 খাত বিশিষ্ট যত দিয়ে দিছে, তাহলে আমরা জাতীয় আয়ের জন্য 3 খাত বিশিষ্ট নিতে পারি। সূত্র হলো ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি। এখানে করাই আছে, আমি তাও দিচ্ছি তোমাদের সুবিধার জন্যই। সির মান আমরা পেয়েছিলাম 50 প্লাস 0.5 ওয়াই প্লাস 50 প্লাস 50 ওয়াই। আচ্ছা, এখানে আমরা কি আছে 0.5 ওয়াই। ঠিক আছে না, এই ওয়াই আছে বিদায় আমরা কি করবো, এই ওয়াই লগে ওয়াইয়ের বিয়োগ করে দেবো। ওয়াই এই সাইডে প্লাস আছে, এদিকে আসে মাইনাস হয়ে যাবে। 0.5 ওয়াই সমান সমান 50 আছে কয়টা 3টা, তার মানে 150। এখানে আমরা ইয়া করার দরকার নেই। এবারে এইটা ওয়াই থেকে 0.5 ওয়াই চলে গেলে, বা ওয়াই থেকে ওয়াই কীভাবে যায়, ওয়াই থেকে ওয়াই যায়, এটারে আমরা 1 ধরলাম, 1 থেকে 0.5 যাইলে আর থেকে কত 0.5। ওয়াই সমান সমান 150। আমরা করতে পারি ওয়াই সমান সমান 0.5 বাই 150 ধরলে ওয়াই সমান সমান ভাগ করলে কত আসবে 300 আসবে। কত আসবে 300। তাহলে 300 হচ্ছে আমাদের ভারসাম্য আয়। এখন যদি সরকার ব্যয় জড়িত 100তে উন্নতি করে, তবে যদি সরকার ব্যয় এই ব্যয়টা কী করে 100তে উন্নতি করে, এই জিটা হচ্ছে ব্যয়, এই ব্যয়টা সে কী করলো 100তে উন্নতি করলো। এতক্ষণ বললো 50 টাকা উন্নতি হয়েছে, এখন সে বলতেছে 100 টাকা উন্নতি হয়েছে। তখন আসলে কি হবে, তখন সেম অঙ্কটাই শুধু 50-এর জায়গায় 100 বসাই আমরা কি করব, অঙ্কটা করব ও তো ওয়াই পরিবর্তিত। সুতরাং দেখা যাচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। এটা কি সম্মুখ সম্পর্ক, কি সম্পর্ক, সম্মুখ সম্পর্ক। কি করলো বলতেছে সরকারি ব্যয়, যদি সরকারি ব্যয়টা কি হলো জিটা কি হয়েছে বৃদ্ধি পাইছে, জি বৃদ্ধি পাওয়ার কারণে ভারসাম্য জাতীয় আয়ও কি পাইছে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আমরা এখানে আরেকটা অঙ্ক করি, জিএনপি বা জিডিপির। একটি অর্থনীতিতে মূলধন ভোগ অ্যালাউন্স সিসি হলো 75,000 কোটি টাকা। আমরা একটু ভোগ অ্যালাউন্সটা আমরা কোথায় 2 জায়গায় করছি, একটা হচ্ছে জিএনপির জায়গা, জিএনপি থেকে বিয়োগ করছিলাম, আর একটা হচ্ছে জিডিপি থেকে বিয়োগ করছিলাম। আমরা জিএনপি থেকে কখন বিয়োগ করছিলাম, জিএনপির এখানে সূত্রটা মেন কোনটা ছিল, জিএনপি ছিল এনএনপি, আর জিডিপির সময় কী ছিল এনডিপি। আচ্ছা, আমরা করি জিএনপি হলো বললো এত কোটি টাকা, এক্ষেত্রে এনএনপি কত আমরা বলছিলাম একটু আগে, ভাইয়া বলে দিয়েছিলাম এনএনপি কি। এনএনপির সূত্র হলো জিএনপি মাইনাস সিসি এ, আমরা এটা থেকে বিয়োগ করে দিয়ে উত্তর এটা পেয়ে গেছি। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক করি, তোমাদের সুবিধার জন্য অঙ্কগুলো আসলে করে দিচ্ছি, অনেকে করে দেয় না। আর হ্যাঁ, ভাইয়ারা অর্থনীতিতে পড়েই, এমনকি তোমাদের সুবিধার জন্যই আসলে বই ধরে ধরে পড়ানো। আমি নিজেও অনেক ঘাটাঘাটি করে দেখি দেন, অনেক বই পাই না, খুঁজে পাই না, তাও মানে বই ধরে ধরে পড়ালে যে স্টুডেন্টদের মাথা যে অনেকটা যেটুকু কাজ করে সেটা তো আর ওরা বুঝে না, ওরা তো মনে করো শুধু অঙ্ক করায়। ঠিক আছে, অনেকের এক্সট্রা অর্ডিনারি মেধা আছে, তারা অঙ্কগুলো দেখে ফেলে, কিন্তু আমরা তো আসলে হয়তো বা সবাই ভালো স্টুডেন্ট না, অনেকে আছে বিপদে পড়ে ভর্তি হয়ে গেছি, পরে বুঝতে পারতেছি, তাদের জন্য আসলে ভাইয়ের এই সিস্টেমটা আর কি। আচ্ছা, বেশি কথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবা। একটি অর্থনীতির নিম্নলিখিত বিষয়গুলো দেওয়া আছে, ভোগ ব্যয় আছে সি, সঞ্চয় আছে এস, ঠিক আছে,
জাতীয় সরকারি ব্যয় আছে জি কোটি টাকা। সরকারি বাজেট ও ভারসাম্য অবস্থায় আছে, উক্ত অর্থনীতিতে জিএনপি কত? দেওয়া আছে সি সমান সমান 2000 কোটি, এস আছে 2000 কোটি, এন্ড জি আছে 3000 কোটি টাকা। আমরা জানি অর্থনীতিতে ঘাটতি বাজেট হচ্ছে বিডি সমান সমান জি প্লাস টিআর মাইনাস টি এ। টি এ হয়েছে কি আমরা জানি কর রাজস্ব, টিআর হয়েছে কি হস্তান্তর পাওনা, এবং সরকারি ব্যয় বলতেছে বিডি বাজেট ঘাটতি। বাজেট ঘাটতির সূত্র হলো সরকারি ব্যয় যোগ হস্তান্তর পাওনা, আর বিয়োগ করতে হবে কি কর রাজস্ব। মানে আমরা বিয়োগ করে পেলাম কত 200 কত 400 থেকে আবার 300 বিয়োগ করতে হবে। আচ্ছা 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 পাওনা বিডি সমান সমান জি প্লাস টি আর মাইনাস টি এ সমান সমান 0, কারণ সরকারি বাজেট সমতায় আছে। সরকারি বাজেট কি আছে সমতায় আছে। জি সমান সমান জি আমরা সরকারি ব্যয় নিয়ে চলে আসলাম সমান সমান টি এ মাইনাস টি আর সমান সমান মনে করে এখানে আছে 200 আর এখানে আমাদের কত আছে 300 থেকে 200 চলে গেলে আর থাকে কত 100, আর 100 লগে 200 যোগ করলে কত আসে 300 কোটি টাকা। এটা হলো কি জাতীয় আয়, মানে সরকারি ব্যয়টা কি হলো 300 কোটি টাকা চলে আসলো। খরচের দিক হতে ব্যয়যোগ্য আয় হচ্ছে ওয়াইডি সমান সমান সি প্লাস এস 2000 কোটি, আচ্ছা 2000 প্লাস 200, সরি আমি এখানে আবার 200 চিন্তা করতেছিলাম। 200 সমান সমান 2200 কোটি টাকা। উৎসের দিক থেকে ব্যয়যোগ্য আয় হলো টিএ মাইনাস টিআর, মানে কর রাজস্ব বিয়োগ থেকে কী করতে হবে হস্তান্তর পাওনা বিয়োগ করতে হবে। ওয়াই সমান সমান এত, ওয়াই সমান সমান আমরা কত, ওয়াইডি সমান সমান আমরা কত পাইছিলাম, আচ্ছা 300 প্লাস 3500 কোটি টাকা। উক্ত অর্থনীতিতে জিএনপি হচ্ছে 3500 কোটি টাকা। আচ্ছা আমরা আরও অঙ্ক দেখি। ভাইয়ের একটু মানে ক্লাসে অনেকক্ষণ কথা বললে একটু গলা বসে যায় কারণে আমি কথা বলতে পারি না ভালো করে। নিম্নের তথ্য অনুসারে জিএনপি নির্ণয় করো। ব্যক্তিগত ব্যয় দিয়ে দিছে, ব্যক্তিগত অভ্যন্তরীণ বিনিয়োগ দিয়ে দিছে, সব তো দিয়ে দিছে। জিএনপি সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস সমান সমান এক্স মাইনাস এম। আমরা সূত্রগুলো দেখছিলাম না, সেখান থেকে সূত্র শেষ, উত্তর হয়ে গেছে। ভাইয়া অঙ্ক তো অনেক সোজা না, অনেক সোজা, এত সোজা মনে করিও না। এটা তো তোমার এখানে কিছু সহজ সহজ অঙ্ক দিচ্ছে, সেখান থেকে তুমি করছো। আসলে আর কি আছে একটু দেখি, পার্ট এখানে শেষ। তো এখানে যে অঙ্কগুলো আছে তোমরা অবশ্যই এগুলা নিজের একটু প্র্যাকটিস করবা। এখানে একটা অঙ্ক দেখতেছি, সেটা হলো এই অঙ্কটা 11 নম্বর সমস্যা। আমি একটু করে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমাদের এখানে মোট দেশের উৎপাদন দিয়ে দিচ্ছে, মূলধন ভোগজনিত অ্যালাউন্স মানে এটা হচ্ছে সিসিএ, ঠিক আছে। বৈদেশিক আয় এগুলো সবগুলো দিয়ে দিছে। আমরা এখান থেকে কি করব মোট জাতীয় আয় জিএনপি নির্ণয়। জিএনপি নির্দিষ্ট উৎপাদন প্লাস বৈদেশিক আয় মাইনাস বৈদেশিক আয় প্রদান দিয়ে দিলাম, বিয়োগ জিএনপি এনআই সূত্র দিল। তারপরে আমরা ওই কী করছিলাম, এটা হচ্ছে পার্সোনাল ইনকামের কথা বলছিলাম। পার্সোনাল ইনকাম জাতীয় আয় এনআই, ঠিক আছে, এনআই জাতীয় আয় ন্যাশনাল ইনকাম ছিল। তারপরে এনএনপি সূত্র আমরা জানি জিএনপি মাইনাস সিসিএ, মনে আছে? আমি ভুলে গেছি, আল্লাহ জানে। মনে রাখবা এই সূত্রগুলো দরকার প্রয়োজন এক খাতায় এক জায়গায় লিখে রাখবা, সেখান থেকে তোমরা কি করবা অঙ্কগুলো করবা, ঠিক আছে। আচ্ছা আর দেখানোর কিছু নাই, পরে যে ইয়াগুলো আছে তুমি এগুলো চাইলে একটু ভালো করে পড়তে পারো, পড়ে নিলে নিজের জন্যই ভালো। আমরা বর্গ সঞ্চয় নিয়ে ইনশাল্লাহ একদিন ক্লাস করব। এর মধ্যে আবার দেখি পরিসংখ্যান নিয়ে তোমাদের 2-1টা ক্লাস করাবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই শেষ। অনেকটা সময় তোমাদের হয়ে গেল। আমরা আজকে পড়লাম মৌলিক সামষ্টিক অর্থনীতির 2য় অধ্যায়। ইনশাল্লাহ আমরা 3য় অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি কাজ করবো এবং নিয়ে আসবো। সামনে তো রমজান চলে আসছে, অলরেডি সহবরাতে শেষ হয়ে গেল। তো ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো তোমাদের জন্য সামষ্টিক পুরো বই শেষ করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। যদি পড়া ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিবা,
আর না হলে লাইক দিয়ে বা কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে তোমার বন্ধুদেরও পৌঁছিয়ে দিবা, যারা মানে বই পড়ে পড়ে পড়াশোনা করতে আসলে ইচ্ছুক আর কি, তাদের জন্যই আসলে এই ব্যবস্থা নেয়া। যাক, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।